আনন্দপুরে একটি গ্রামীণ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হয়ে বিপ্লবের বদলি পাকা হয়ে গেল। শহর থেকে ওই দূরে গ্রামে যেতে কারোরই মন চায় না, কিন্তু এরকম পদোন্নতি তাতে মানাও করা যায় না। বিপ্লব মানা করলে পেছনে 50 জন লাইন করে রয়েছে এই সুযোগ পাওয়ার জন্য। খানিক দোনামনা করলেও অবশেষে রাজি হয়েই যায় বিপ্লব। তাই সে সবকিছু গুছিয়ে বিপ্লব রওনা হয়ে যায় তার নতুন চাকরির জায়গা আনন্দপুরে। পোস্টিং দেওয়ার আগে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আবিরবাবু একটু মুচকি হেসে বলেছিল, যাচ্ছ যাও, নতুন বিয়ে করেছো, একটু গুছিয়ে নিয়ে বউকে সাথে করে নিয়ে যাও। সন্ধেবেলার পর থেকে সেখানে কিন্তু আর কিছুই করার নেই। টেলিফোন করতে হলে সেই পোস্ট অফিসে যেতে হবে, সেটাও স্কুল থেকে বেশ দূরে। বউ না নিয়ে গেলে ওখানে আবার নতুন বউ খুঁজতে হবে বলে দিলাম। হ্যাঁ, বলেই হু হু করে হেসে উঠেছিলেন তিনি। লজ্জাতে লাল হয়ে বিপ্লব বলেছিল, কি যে বলেন স্যার, আপনার বৌমা বলেছিল সে আমার সাথে যাবে। নতুন জায়গা গোছগাছ করতে সুবিধা হবে আমার, কিন্তু আমি তাকে মানা করলাম। আসলে পাড়া গাঁয়ের ব্যাপার স্যার, সে বরাবর শহরে থেকেছে, সে ওখানে গিয়ে কতটা কি মানিয়ে নিতে পারবে। বলেই থেমে যায় বিপ্লব। ব্যাপারটা কিছুটা আন্দাজ করে আবিরবাবু বললেন, দেখো, জায়গাটা একটু পাড়াগা হলেও অতটাও খারাপ নয়। আমি একবার গিয়েছিলাম সেখানে, সরকারি ইন্সপেকশন ছিল বুঝলে। এই হেডমাস্টারের পদটা দেওয়ার আগে আমাকে দেখে আসতে হয়েছিল যে জায়গাটা কেমন, স্কুলে কতজন ছাত্র। তখনই দেখেছিলাম জায়গাটা মোটের ওপর বেশ ভালোই, বেশ শান্ত, নির্জন, ফাঁকা ফাঁকা। আশা করি তোমাদের ভালোই লাগবে। তোমরা নতুন বিবাহিত কপতি, নির্জনতাই তো তোমাদের পছন্দ হবে। তোমরা কি আর আমাদের মতন 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে? মুখ যত কম দেখা যায় ততই মঙ্গল, বুঝলে। এই অফিস থেকে সোজা ক্লাবে গিয়ে ঢুকি, একটু ক্যারাম পিটিয়ে বাড়ি ফিরে রাত্রে রুটি আর ছ্যাঁচড়া খেয়ে সোজা বিছানাতে ঘুম। এক ঘুমে রাত কাবার, সকালে উঠে স্নান খাওয়া সেরে আবার অফিস। জ্বলে গেলাম ভায়া, জ্বলে গেলাম। বাড়িতে থাকলে সারাক্ষণ খিচ 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 খিচ, মানে একেবারে অম্বলের মতো, মানে গলা বুক পর্যন্ত জ্বালিয়ে দিল। বিপ্লব অনেক কষ্টে হাসি গোপন করে বলে, আজ আসি স্যার, পরশু তো জয়েন করতে হবে, সব গোছগাছ করার ব্যাপার আছে। হাসি মুখে বেস্ট অফ লাক বলে আবার খানিকটা মুখ গম্ভীর করে এবং রহস্যময় স্বরে তিনি বললেন, কি করে যেতে হবে জানো তো? বিপ্লব ওনাকে এরকম গম্ভীর গলাতে কথা বলতে শুনে ভ্যাবাচিকা খেয়ে যায়। তড়িঘড়ি বলে, হ্যাঁ স্যার, আনন্দপুরে তো কোনো স্টেশন নেই। তারপরে স্টেশন ব্রাহ্মণপাড়াতে নেমে রিক্সা করে আনন্দপুরে যেতে হবে। আবির্বাবু এতক্ষণ চুপ করে থেকে তারপর বললে, দেখো বিপ্লব, তোমাকে আমি ভয় পাওয়াতে চাই না, তাও কিছু কথা বলে তোমাকে সাবধান করে দিতে চাই। তুমি ওখানে সকাল সকাল পৌঁছে যেও, কারণ সন্ধ্যার পরে ওখানকার লোকজন কেউ বাইরে বেরোয় না। সন্ধ্যা হয়ে গেলে তুমি কিন্তু ভারী মুশকিলে পড়ে যাবে। হ্যাঁ, আরও একটা কথা, আনন্দপুরে রেল স্টেশন নেই এটা একটা ভুল কথা। স্টেশন একটা আছে, কিন্তু সেটা পরিত্যক্ত। সেখানে প্রায় বছর 20 হয়ে গেছে কোনো ট্রেন আসে না। অন্য লাইন হয়েছে আনন্দপুর গ্রামের পেছন দিয়ে, সেখান দিয়েই ট্রেন যাতায়াত করে। হ্যাঁ স্যার, আমি শুনেছিলাম কি যেন একটা গন্ডগোল আছে সেখানে। দেখুন, আমি বিজ্ঞানের ছাত্র, সেসবে কান দিইনি। কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল 20 বছর আগে, তারপর ওই স্টেশন নাকি ব্যবহারের অযোগ্য হয়ে গেছে। কিসব ভূত প্রেত অলৌকিক ব্যাপার স্যাপার আছে। আমি আমার স্ত্রী খুব হেসেছি এইসব কথা শুনে। বিপ্লব, এসব হাসি মস্করা করার জিনিস নয়। আর তোমরা এখনকার দিনের ছেলেপুলে যত সহজে এসব জিনিস সরিয়ে দিতে পারো, আমরা তা পারি না। আমি সেখানে গেছিলাম এবং দেখে এসেছি ওখানকার লোকজন কিভাবে এই সন্ধ্যাবেলার পরে না বেরোনোটাকে মানে। রাতের বেলা হলে স্টেশনের দিক থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। ওই ভয়ানক দুর্ঘটনার পরে প্রথম প্রথম ওই লাইন খোলা ছিল, কিন্তু ওই আনন্দপুর স্টেশনে বেশ কয়েকটি ট্রেন বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। ড্রাইভারদের বক্তব্য ছিল আনন্দপুরের কাছাকাছি আসলেই তাদের 2 চোখ গভীর ঘুমে বুজে আসতো, আর তারা নাকি তাদের ড্রাইভিং সিটের পাশে একটা ছোট শিশুকে দেখতে পেত। রেল কোম্পানির বড় কর্তারা এতটাও বোকা নয় যে তারা পয়সা খরচ করে এমনি এমনি নতুন লাইন বানাবে।
তোমাকে সাবধান করাটা আমার দায়িত্ব বলে মনে হলো, তাই বললাম তোমাকে। এবার মানা না মানাটা তোমার ব্যাপার। আচ্ছা, এবার তুমি এসো। স্যার বেজায় চটেছেন, কিন্তু এসব ভূতের গল্প আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। যাক, স্যারের সাথে তো আর দেখা হচ্ছে না, আমি নিজেই এই গ্রাম থেকে এসে স্যারের কাছে প্রমাণ করে দেব এসব কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। আর গ্রামের লোকজনের মনেও এসব ভুল ধারণা দূর করার চেষ্টা করব। আমি একজন শিক্ষক, এসব ভুল ধারণা কুসংস্কার যদি মানুষের মন থেকে দূরই না করতে পারলাম, তাহলে আমার শিক্ষকতা বৃথা। নির্ধারিত দিনে আনন্দপুর যাওয়ার জন্য তৈরি হয়ে নিল বিপ্লব। কলকাতা থেকে ট্রেন ঘন্টা তিনেকের রাস্তা, তাই সে আবিরবাবুর কথা মতো সকাল সকাল যাবে বলেই স্থির করেছিল। কিন্তু গোল বাঁধল অন্য জায়গায়। নতুন বিবাহিত স্ত্রীর আবদারের কথা সে কোনোভাবেই ফেলতে পারল না। বিপ্লবের স্ত্রী বায়না করল, যেহেতু কলকাতা থেকে বেশি দূরে নয়, তাই বিকালের ট্রেনে আনন্দপুর যেতে। বিপ্লবও আবিরবাবুর সাবধানের কথা ভুলে গেল যে তিনি তাকে মানা করেছিলেন যে সন্ধ্যাবেলার পরে আনন্দপুরে না যেতে। সেখানে সন্ধ্যাবেলার পরে লোকজন বেরোয় না। সকলের থেকে বিদায় পর্ব সেরে বিপ্লব যখন আনন্দপুরের উদ্দেশ্যে ট্রেনে চড়ে বসল, ঘড়ির কাঁটায় তখন 5টা ছুঁই ছুঁই। তার আন্দাজ মতন সে রাত 8টার মধ্যেই আনন্দপুরে পৌঁছে যাবে। সেই রাতটা সেখানকার পঞ্চায়েত প্রধানের বাড়িতে কাটিয়ে পরদিন সে স্কুলে যাবে। আর স্কুলের পিয়ন মাধব একটি বাড়ি ঠিক করে রেখেছে তার জন্য। পরদিন বিপ্লব সকাল সকাল সেই বাড়িতে উঠবে। পুরো কথাটাই টেলিফোনে হয়েছে। স্কুলে টেলিফোন না থাকলেও পাশের পোস্ট অফিসে ফোন করে স্কুলের পিয়নটির সাথে আবিরবাবু কথা বলিয়ে দিয়েছেন। বিপ্লব মনে মনে ভাবে, আমার যদিও দিনের বেলাতে পঞ্চায়েত প্রধানের বাড়িতে যাওয়ার কথা ছিল, রাতে গিয়ে চিনতে অসুবিধা হলে মুশকিল হয়ে যাবে। তারপর নিজের মনেই সমাধান বার করে যে পঞ্চায়েত প্রধানের বাড়ি যে কাউকে বললেই চিনিয়ে দেবে। কিন্তু দুর্যোগ আর দুর্ভোগ দুটোই বোধহয় সেদিন বিপ্লবের সঙ্গী হয়েছিল। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই চারিদিক কালো করে ঝড় উঠল। শীতকালে এরকম দুর্ভোগ ভাবাই যায় না। বিপ্লব বেশ ঘাবড়ে যায়। যেরকম ঝড় সেরকম মুষলধারে বৃষ্টি। ঘন্টাখানেক চলার পরে ট্রেন দাঁড়িয়ে যায়। কয়েকজন গার্ডকে জিজ্ঞেস করে জানতে পারে রেল লাইনে গাছ পড়ার দরুন ট্রেন আপাতত বন্ধ। ঝড় বৃষ্টি না করলে গাছ সরানোর লোকজনও আসছে না। বিপ্লব পড়ল মহা মুশকিলে। দেখতে দেখতে রাত বাড়তে থাকে, আর তার সাথে পাল্লা দিয়ে চড়তে থাকে বিপ্লবের উদ্বেগের পারদ। ব্রাহ্মণপাড়া স্টেশনে গিয়ে যখন গাড়ি প্ল্যাটফর্মে ছিল, তখন রাত 11:30। বিপ্লবের সাথে 2-3 জন স্থানীয় লোক নেমে যে যার গন্তব্যে চলে গেল। মুহূর্তেই প্ল্যাটফর্ম ফাঁকা। বৃষ্টি থেমে গেলেও মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি চোখে ধাঁ দিয়ে দিচ্ছে। আর কনকনে হিমেল হাওয়া সোয়েটার এবং আলোয়ান ভেদ করে পাঁজরের মধ্যে একেবারে শোলের মতন বিঁধছে। স্টেশন থেকে বেরিয়ে বিপ্লব দেখে দূরে একটা ভ্যান রিক্সা দাঁড়িয়ে আছে। বিপ্লব এগিয়ে গিয়ে রিক্সা চালককে বলল, ভাই, আমাকে একটু আনন্দপুরে পঞ্চায়েত প্রধানের বাড়িতে ছেড়ে দেবে? রিক্সাওয়ালা অবাক দৃষ্টিতে বিপ্লবের দিকে তাকিয়ে বলে, দাদু, আপনি আনন্দপুর যাবেন এই সময়? আপনি বুঝি শহর থেকে এইছেন? হ্যাঁ, এই সময়ই যাব। জানি আনন্দপুর নিয়ে তোমাদের মনে কিছু অলৌকিক ভৌতিক ব্যাপার স্যাপার রয়েছে। আমি আনন্দপুর স্কুলের প্রধান শিক্ষকের পদে যুক্ত হতে যাচ্ছি। আর এসব ভূত প্রেত ভৌতিক ব্যাপার আমি মানি না। আমাকে তুমি একটু ছেড়ে দেবে কি? একরাশ বিস্ময় আর ভয় জড়ানো কণ্ঠে রিক্সাওয়ালা বলে, না বাবু, ক্ষমা করেন আমারে। বউ বাচ্চা নিয়ে ঘর করি, আমি এই মাঝ রেতে সেখানে যেতে পারবো নি। এই তো শেষ গাড়ি চলে এলো, এবার আমি ঘরে ফিরবো। আজ সারাদিন তেমন রোজগার হয়নি বলে এই শেষ গাড়ির জন্যই বসেছিলাম। আমি তোমাকে বেশি পয়সা দেব, আমাকে পঞ্চায়েত প্রধানের বাড়িতে একটু পৌঁছে দাও। তোমার আজ সারাদিনের রোজগার হয়নি বলে সে টাকা আমি তোমাকে পুষিয়ে দেবো। বাবু, পড়ার না থাকলি তবেই না টাকা পয়সা। না বাবু, আমারে ক্ষমা দেন। এই রেতের বেলাতে আমি সেখানে যেতে পারবো নি। আপনিও যাবেন নি গো।
রাতের বেলা সেখানে গেলে কেউ বেঁচে ফেরে না বাবু। ঠিক আছে, তুমি নয় যাবে না। আচ্ছা, আমাকে রাস্তাটা তো বলে দাও, আমি হেঁটেই চলে যাই সেখানে। রিক্সাওয়ালা আর অপেক্ষা করে না এক মুহূর্ত। রিক্সা ঘুরিয়ে নিয়ে প্যাডেলে চাপ দিয়ে রিক্সা চালাতে চালাতে বলে, আপনার মরণ বার বেড়েছে গো বাবু, আপনারে তারা টানতেছে গো। আপনি এখন কারোর বারণ নিষেধ কানে তুলবেননি। মরবেনি যখন ওই রাস্তা ধরে সোজা চলে যান, আনন্দপুরের পঞ্চায়েত প্রধানের বাড়িতে গিয়ে উঠবেন। চললাম বাবু। রিক্সাওয়ালার সাথে তার গলার স্বরও কুয়াশাতে মিলিয়ে যায়। বিপ্লব হোলডলটা হাতে শক্ত করে চেপে ধরে রিক্সাওয়ালার বলে দেওয়া রাস্তায় হাঁটতে শুরু করে। বৃষ্টি হওয়াতে রাস্তাঘাট কর্দমাক্ত এবং পিচ্ছিল হয়ে পড়েছে। জল কাদা পেরিয়ে বিপ্লব এগিয়ে চলে আনন্দপুরের উদ্দেশ্যে। যতই আনন্দপুরের দিকে সে এগোতে থাকে, বিপ্লব অনুভব করে বাতাসটা কেমন একটা ভারী হয়ে আসছে। তার পক্ষে হাঁটাও যেন মুশকিল হয়ে যাচ্ছে। কেমন একটা অদ্ভুত লাগছে তার। চারিদিকে ঘন কুয়াশার আস্তরণ আরো যেন পুরু হয়ে এসেছে। সামনের রাস্তাও দেখা মুশকিল হয়ে পড়ল বিপ্লবের জন্য। চলতে চলতে বিপ্লব হাতের হোল্ডলটা হাত পরিবর্তন করে, কিন্তু তাতেও সে খুব একটা সুবিধা হয় এমন নয়। এই শীতের রাতেও বিপ্লবের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে। ক্লান্ত বিধ্বস্ত বিপ্লব। একটা সময় এমন হয় যে সে আর হাঁটতে পারে না, হাতের হোল্ডলটা নামিয়ে রাখে। সেই মুহূর্তে তার খেয়াল হয় যে সে আর কাদা জল মাখা মেঠো রাস্তায় দাঁড়িয়ে নেই। সে দাঁড়িয়ে আছে একটি কংক্রিটের বাঁধানো শক্ত জমির উপরে। কুয়াশার ঘন আস্তরণে চোখ কিছুটা শুয়ে এসেছিল তার। সেটার মতোই দেখার চেষ্টা করেছে। ততক্ষণে মেঘ সরে গিয়ে আকাশে সরু এক ফালি চাঁদ উঠেছে। সে এগিয়ে যায় সামনের দিকে। এগিয়ে যেতে যেতে বিস্ময়ে হতবাক হয়ে যায় সে। সে দাঁড়িয়ে আছে একটি স্টেশনের পরিত্যক্ত প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মের নিচের রেল লাইন দীর্ঘদিন অব্যবহারের ফলে সেখানে আগাছায় ভরে গেছে। চাঁদের আলোতে দেখতে পায় প্ল্যাটফর্মের একটা কোণায় দাঁড়িয়ে আছে একটা বোর্ড, যার একটা পাশ ভেঙে পড়ে গেলেও কালো কালি দিয়ে লেখা নামটা কালের আঁচড়ে অস্পষ্ট হলেও স্টেশনের নামটা যে আনন্দপুর তা পড়তে পারা যায়। নামটা দেখে শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল বিপ্লবের। তবে কি তাকে রিক্সাওয়ালা ইচ্ছে করে এই স্টেশনের রাস্তা বলে দিল? প্ল্যাটফর্মের চারিদিকে একবার চোখ বুলিয়ে নেয় বিপ্লব। প্ল্যাটফর্মের মাঝখানে পুরো বাড়ির মতো দাঁত বের করে দাঁড়িয়ে আছে খালি স্টেশন মাস্টারের একটা ঘর। স্টেশন চত্বরের আশেপাশে শুধু নয়, তার আশেপাশে যত দূর দেখা যায় জনমনুষ্য তো দূরের কথা, একটা বাতিও চোখে পড়ে না। রেডিয়ামের আলোতে ঘড়িতে সময় দেখে নেয় বিপ্লব। ঘড়িতে দুটো কাঁটা একসাথে মিলিত হতে চলেছে কিছু সেকেন্ডের মধ্যেই, অর্থাৎ বাজতে চলেছে রাত 12টা। বিপ্লব স্থির করে আর সে ওখানে থাকবে না, গায়ের দিকে যাবে। এই নির্জন শুনশান প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কোনো লাভ নেই। হোল্ডলটা হাতে নিয়ে সে দ্রুত গতিতে হাঁটতে থাকে। এই প্ল্যাটফর্ম থেকে তাকে বেরোতেই হবে। কিন্তু যেদিক থেকে সে বেরোতে যায় দেখে কাঁটা দিয়ে রাস্তা বন্ধ করা রয়েছে, অর্থাৎ গ্রামের দিকে যাওয়ার কিংবা আসবার সব রাস্তা বন্ধ। মুহূর্তে তার মাথাতে খেলে গেল একটা ভাবনা, আরে যে দিক থেকে সে এসেছিল সেই পথ দিয়েই তো সে আবার ব্রাহ্মণপাড়া স্টেশনে পৌঁছাতে পারে। রাতটা স্টেশনে কাটিয়ে পরদিন ভোর হলে না হয় আনন্দপুরে ফেরা যাবে। এই মনে করে সে দ্রুত গতিতে এগিয়ে যায় আগের আসার পথের দিকে। কিন্তু যেদিকে সে যায় সেদিকে রাস্তা বন্ধ হয়ে রয়েছে কাঁটা তার দিয়ে। তার আসবার রাস্তাটাও বন্ধ হয়ে গেছে কাঁটা তার দিয়ে। সে অসহায়ভাবে মাটিতে বসে পড়ে। কি করে সম্ভব হতে পারে এটা? এইমাত্র সে আসলো এই পথ দিয়ে, এই পথটাও কি বন্ধ হয়ে গেল? ঘড়ি রেডিয়ামের আলো বলে দিচ্ছে সময় ঠিক রাত 12টা। বিপ্লবকে চমকে দিয়ে ঝমঝম শব্দ করে একটা হেডলাইটের তীব্র আলোর ঝলকানি দিয়ে আনন্দপুরের স্টেশনে এসে দাঁড়ালো একটা ট্রেন। বিস্ময়ে স্থবির হয়ে গেল বিপ্লব।
এ কি করে সম্ভব? এই লাইন তো দীর্ঘদিন বন্ধ। কামরার বিভিন্ন নিশ্চিদ্র অন্ধকার, কিন্তু তার ভেতর থেকে ফিসফিস করে কথা বলার শব্দ ভেসে আসছে। বিপ্লব চিৎকার করে ওঠে। কেউ আছেন? শুনছেন? কেউ আছেন ট্রেনে? আমি এখানে আটকে গেছি, একটু একটু সাহায্য করবেন আমাকে? বাতাসের তরঙ্গে বিপ্লব নিজের কণ্ঠস্বরী যেন প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে বিপ্লবের কানে। বিপ্লব দেখে ট্রেনের কামরার জানলা দিয়ে ছোট ছোট দুটো হাত বেরিয়ে আসে বাইরে, আর সেই হাতের থেকে ঠক ঠক শব্দ তুলে প্ল্যাটফর্মে গড়িয়ে পড়ে একটা ছোট্ট প্লাস্টিকের সবুজ বল। বলটি গড়াতে গড়াতে বিপ্লবের পায়ের কাছে এসে থেমে যায়। বিপ্লব নিচু হয়ে বলটাতে হাত দিয়ে তুলে নেয়। বিপ্লব দেখে বলটির গায়ে রক্তে মাখা ছোট ছোট দুটি হাতের ছাপ। বিপ্লব বুঝে উঠতে পারে না কি হচ্ছে। এই লাইন তো দীর্ঘদিন ধরে বন্ধ, তাহলে এই ট্রেনটি কোথা থেকে এলো? এমন সময় বিপ্লব দেখে ট্রেনের দরজা দিকে একটা যুবক কাঁপতে কাঁপতে নেমে আসছে। ছেলেটির সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। যে কোনো রকমে টলতে টলতে এসে বিপ্লবের পায়ের কাছে এসে পড়ে যায়। ছেলেটির গলাতে জড়ানো রয়েছে একটা সাদা মাফলার, যা রক্তে ভিজে গেছে। মুহূর্তের মধ্যেই ট্রেনটির কামরাগুলো থেকে মানুষের আর্তনাদ ভেসে আসে। বিপ্লব আর দাঁড়িয়ে থাকতে পারে না।